শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় চাঁদাবাজ, দখলদারিত্ব ও সংঘাতের নেপথ্যে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি জনাব খান সাইদ হাসান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে কর্নেল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। তার আগে বিবিসিতে একটি সংবাদ এসেছে, আমি একটু সংবাদটি দর্শকদের উদ্দেশ্যেও পড়ি, আপনারাও হয়তো জেনে থাকবেন, কিন্তু তারপরেও আমি একটু পড়বার চেষ্টা করছি। বাংলাদেশে 7 দিনে অন্তত 11 জেলায় সংঘাত সংঘর্ষ, নেপথ্যে কি? এটি হচ্ছে সংবাদের শিরোনাম। এবং দেখা গেছে বাংলাদেশে অন্তত 11 জেলায় সংঘাত সংঘর্ষ সহিংসতার ঘটনা খবর পাওয়া গেছে। এবং গেল এক সপ্তাহে জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে স্থানীয় বিভিন্ন পক্ষ গোষ্ঠীর মধ্যে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে এ ধরনের সংঘর্ষের ঘটনা কেন বাড়ছে, কেন থামানো যাচ্ছে না, এসব প্রশ্ন যখন সামনে আনা হচ্ছে, তখন পুলিশ কর্তৃপক্ষ যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে, তারা বলছেন বিষয়গুলো মোটামুটি স্বাভাবিক। কেউ কেউ বলছেন পুলিশের যে মোরাল কারেজ সেটি ভেঙে গেছে, সেটিকে ফিরিয়ে আনা, এইসব কারণে। এবং আমরা দেখছি যে 5 আগস্ট পরবর্তী সে রাজনৈতিক পট পরিবর্তন, সেখানে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সংঘাত সংঘর্ষ, কোনো কোনো ক্ষেত্রে দুপক্ষের সংঘর্ষ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, সেটি ঘটছে। সার্বিকভাবে কর্নেল হক, আপনার বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ খান মজলিস, আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক ডক্টর প্রফেসর ইকবাল হাসান মাহমুদ ভাই। একই সাথে আমি আন্তরিক ভাবে আমি আমার জানাচ্ছি আমাদের ডিআইজি খান সাইদ হাসান ও যারা দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান আজকে দেখছেন। খুবই পার্টিনেন্ট একটা বিষয় নিয়ে আজকে আপনি অবতারণা করেছেন। আমি এটা একটু একেবারে সংক্ষেপে আমি একটা উদাহরণ দিতে চাই। আপনি দীর্ঘদিন আপনি রোগাক্রান্ত, আপনার শরীরে নানা ধরনের ব্যাধিতে আক্রান্ত, আপনি আমিষ ছিল না, প্রোটিন খান নাই, বিভিন্নভাবে আপনি বন্দি অবস্থায় আপনাকে অসংখ্য রোগ বাসা বেঁধেছে আপনার শরীরে। সেই অবস্থায় একজন খুব ভালো চিকিৎসক, ইকবাল ভাইয়ের মতো, উনি তো বাংলাদেশের প্রসিদ্ধ একজন চিকিৎসক, তাই না? ওনার তো অনেক অনুষ্ঠানও হয়, তাই না? উনি আপনাকে চিকিৎসা করাবেন, চিকিৎসা করাচ্ছেন, উনি প্রেসক্রিপশনও দিচ্ছেন, কিন্তু আপনার যারা সেবা শুশ্রূষা করছে তারা সেটাকে মানছে না। আপনার যাতে আপনি যদি সুস্থ না হতে পারেন, কারণ আপনি সুস্থ হয়ে গেলে আপনার সম্পত্তি দখল করা যাবে না, আপনার সম্পদ নেওয়া যাবে না, জমি জমা নেওয়া যাবে না, তারা চায় না এই বলুক। ঠিক বর্তমানে দেশের অবস্থাটা হয়েছে, দেশটাকে যদি আপনি একটা রুগ্ন ব্যক্তি হিসাবে দেখেন, রুগ্ন ইন্ডিভিজুয়াল হিসাবে দেখেন, এই রুগ্ন ইন্ডিভিজুয়ালকে বাঁচানোর জন্য আল্লাহর অশেষ রহমত ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্বকে আল্লাহ পাঠিয়েছেন। বিলিভ ইন মি, আপনারা যেভাবে এক্সপ্লেন করেন না কেন, আমি একজন বিলিভার হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে, আমি যদি বিশ্বাস করি রাব্বুল আলামিন সবকিছু পরিচালনা করছেন, সেই মুহূর্তে 5ই আগস্টের সময়ে যেভাবে 16 বছরে দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এমন কোন রোগ জীবাণু নাই যে বাংলাদেশ নামক দেহটাকে প্রবেশ করানো হয় নাই। আমি বলি ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে এটা। পুলিশ রোগাক্রান্ত, আর্মি রোগাক্রান্ত, আইন শৃঙ্খলা বাহিনী রোগাক্রান্ত, দেশের প্রশাসন রোগাক্রান্ত, দেশের রাজনীতিবিদরা রোগাক্রান্ত, আর কোনো কিছু বাদ রইল, শিক্ষা ব্যবস্থা রোগাক্রান্ত। এই রোগাক্রান্ত অবস্থায় এই দেশটাকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে, কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা এই রোগাক্রান্ত করেছে, যারা জেনে শুনে দেশটাকে রোগাক্রান্ত করেছে, তাদের বিরুদ্ধে, তাদেরকে তো এই ফ্যাসিস্ট হাসিনার সেকেন্ড ম্যান ওবায়দুল কাদেরের ভাষায় যে আমরা ক্ষমতা ছাড়লে 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে,
ওনার যে অ্যাসেসমেন্টটা, আপনি কি ভুল বলেন? উনি তো জেনে শুনেই বলেছেন যে কম পক্ষে 10 থেকে 15 লক্ষ লোক এই রোগাক্রান্ত করার জন্য দেশটাকে তারা শেষ করে দিয়েছে, কিন্তু একটা লোক কি মরেছে? মরে নাই, মারে নাই। তাদেরকে রেখে বর্তমানে এই সময়ে এবং রোগাক্রান্ত পুলিশ, আমি যেগুলো বললাম, তাদেরকে যে সুস্থ করে তোলারও তো একটা প্রয়োজন আছে, যারা আপনার সেবা করবে। সেই সেবকরাও এখন অসুস্থ, একই সাথে ফ্যাসিস্ট হাসিনার সেই অসংখ্য টাউট, বাটপার, চোর, ডাকাত তারা পুনরুত্থিত হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা, আমাদের মধ্যে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমরা পরস্পরের যুদ্ধে লিপ্ত, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গেছি, একজন আরেকজনের কিভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে হয় সব কিছু দিয়ে করছি। আপনি একটা ভালো কথা বললেও আপনার বন্ধু যে আপনার সাথে ছিল, তারা আপনাকে সহায় ফেলবে মাটিতে, ফেসবুকে, টিভিতে, যে কোনো জায়গায়, হোয়াটসঅ্যাপে আপনার সহায় ফেলাইতেছে। এই যে আমাদের মধ্যে অনৈক্য, এটাতে সাকসেসফুল হয়েছে ইন্ডিয়ান ফেসিস্টরা, একই সাথে ইন্ডিয়ান এজেন্সিগুলো, ইন্টেলিজেন্স এজেন্সি যারা বাংলাদেশে কাজ করছে, তারা অত্যন্ত সুকৌশলে, এনার্জেটিক এবং ইউনাইটেড। দে আর ট্রাইং টু ডিস্ট্রয় দ্য স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি সো দ্যাট একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, ডক্টর ইউনূসের এই প্ল্যানগুলো কার্যকরী না করতে পারে এবং এই দেশটাকে একটা অজুহাতে তারা দখল করে নেওয়ার পরিকল্পনা করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিভাবে? আপনি দেখুন, সিচুয়েশন যদি আপনি চিন্তা করেন, এই নরেন্দ্র মোদী আমলে এই যে আমাদের এখন চিকেন নেককে বড় করার জন্য একটা ম্যাপ তৈরি হয়ে গেল, পুরো দেশের অর্ধেক তারা দখল করে নেবে এবং তাদের সৈন্য সমাবেশ, তাদের শক্তিশালী ট্যাঙ্ক, তাদের এয়ারক্রাফট সবকিছু মোতায়েন আছে। যখন ডক্টর ইউনূস চায়না ভিজিটে গেলেন এবং ডক্টর ইউনূস যখন 7 সিস্টার নিয়ে একটা পজিটিভ কথা বললেন, সেখানে তারা পুরো দেশ পাগল হয়ে গেল এবং দেশে সেই সময় কিন্তু ডক্টর ইউনূসের যাওয়ার আগে কিন্তু তার পরিস্থিতি তৈরি করেছিল। প্রত্যেকটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। এবং এই সাথে আপনি যদি বলেন, যেই সময়ে ইন্ডিয়াতে মুসলমানদের $14 বিলিয়ন সম্পত্তি, অফকো সম্পত্তি তারা দখল করে নিল, আইন করে দখল করে নিল, পার্লামেন্টে অ্যাপ্রুভ করে নিল, একই সময় প্যালেস্টাইনিদের সাথে প্যালেস্টাইনিরা যারা আবার শান্তি ফিরে পাওয়ার জন্য ফিরে গিয়েছিল, তাদের উপরে নির্মম নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এটার সাথে কিন্তু এক একটা রিলেটেড। একই সাথে ট্রাম্পের এই যে ট্যারিফ বসানো, সেটা কিন্তু রিলেটেড। আমি বিশ্বাস করেন, এই সব কিছু মিলে এমন একটা পরিবেশ তৈরি করেছে ইন্ডিয়ানরা এবং ইন্ডিয়ানের বংশবদরা। আর হাসিনা তো এখানে বসে আছে এবং বাংলাদেশে তাদের প্রত্যেকে ইউনাইটেড। আবার তাদের সাথে যোগ হয়েছে আমাদের কিছু পলিটিক্যাল পার্টি যারা কালকে ক্ষমতা আসতে চায়। তারা দেশ কোথায় গেল সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমি ক্ষমতা চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কিভাবে কালকে ক্ষমতা চাইলো, এইটা আরো অনেক, মানে কিভাবে আপনি কেন এই মূল্যায়ন করলেন যে কালকে কে চায় ক্ষমতা? আমি তো পার্টিকে আমি ইঙ্গিত করে বলছি না, যারা নির্বাচন চায় হয়তো তাদেরকে ইঙ্গিত। না না না, আপনি দেখুন, পলিটিক্সের নামে যারা 111-এ কনভিক্টেড ছিল, পলিটিক্যালি কনভিক্টেড হয় নাই, দুর্নীতিগ্রস্ত হয়ে তারা মামলা খেয়েছে এবং জেল পেয়েছে 13 বছর, 14 বছর, 16 বছর, এবং প্রত্যেকটাই এক একটা আসামি, হত্যাকারী, লুটেরা। জেনারেল হাসান মাসুদ চৌধুরী যখন এই আপনার ইয়েতে ছিলেন, তার আমলে যেই মামলাগুলো হয়েছে, 2-4টা ছাড়া, 2-4টা যে ভুল হয়নি তা না, বাট অধিকাংশই তো ছিল সঠিক মামলা, দুর্নীতির কারণে মামলা। তারা আজকে বুক ফুলিয়া এলাকায় গিয়ে আপনার এক্সটর্শন করছে, তাদের আওয়ামী লীগের সে ফেসিস্টদেরকে নিজেদের পকেটে হাতে নিয়েছে, তাদেরকে দিয়ে এক্সটর্শন করিয়েছে, আমি প্রমাণ দেখাতে পারবো। বিএনপি এই যে বিএনপি না, যে দলগুলো ক্ষমতা আসতে চায়, তারা প্রত্যেক ফেসিস্টকে আশ্রয় দিয়ে এলাকাকে তছনছ করে দিচ্ছে, মানুষের নামে মামলা দিচ্ছে, অথচ যারা হত্যাকারী তাদেরকে নিজেদের পকেটে রেখে দিয়েছে। এটা তো হতে পারে না। এই সমস্ত কারণে, অনৈক্যের কারণে আমাদের ডিআইজি খান সাইদ ভাই আরো ভালো বলতে পারবেন। আমরা শুনি ওনার কাছে শুনি। জনাব খান সাইদ হাসান, আপনি শুনছিলেন কর্নেল হক যেটি বলছিলেন, আমি আপনার বক্তব্য শুনবো। আপনার এলাকারই একটি ঘটনা দিয়েই যদি একটু উল্লেখ করি, সেটি হচ্ছে যে বিএনপির 2 নেতাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে সিরাজগঞ্জে। আপনি সংশোধন করবেন যদি ভুল হয়ে থাকে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, সদর থানা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লেবু এবং বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এই 2 জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে এবং সেটি চাঁদাবাজির অভিযোগে। শুধু সিরাজগঞ্জেই নয়, সিরাজগঞ্জেরটি বললাম এই কারণে যেহেতু আপনি এখানে আছেন, দেশের অন্যান্য জায়গা থেকেও এই ধরনের খবরাখবর আসছে। সার্বিকভাবে কি কতটা বয়ান, কতটা বাস্তবতা, কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে আর বিশেষ করে আপনার মাধ্যমে আমাদের যে সমস্ত দর্শক শ্রোতা দেখছেন তাদেরকে এবং আমাদের সম্মানিত জন আলোচক বৃন্দ। আপনার কথার মধ্যেই কিন্তু জবাবটা আছে যে বিএনপির যারাই এই চাঁদাবাজি বা এরকম এর সাথে অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা বিএনপি থেকে নিচ্ছে। এবং এ পর্যন্ত আমার সঠিক মানে এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স না থাকলেও মোর দ্যান 1,500 প্রায় 1,500-এর বেশি নেতাকর্মীদেরকে দলীয়ভাবে এই ইয়েগুলো নেওয়া হয়েছে, এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। বিকজ এই যে কাজগুলো হচ্ছে, চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, অল আর দ্য ক্রিমিনাল অফেন্স। তো ক্রিমিনাল অফেন্সের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের নয়, এটা একমাত্র রাষ্ট্রের এবং রাষ্ট্রের পক্ষে সরকারের বা যারা সরকার পরিচালনা করে। এই যে কথাটা বলা হচ্ছে যে বিএনপির কর্মীরা বা নেতা কর্মীরা এই দখলদারিত্ব ইত্যাদি সাথে জড়িত, কথা মিথ্যা না, কিন্তু কথা হলো তারা কিন্তু কেউই বিএনপির ক্যাপাসিটিতে এই কাজগুলো করছে না। যারাই করছে অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ ক্রিমিনাল অফেন্স, ইট ইজ দ্যাট ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তার বিরুদ্ধে বিষয়ে সুনির্দিষ্ট মানে ব্যবস্থা নেওয়ার মানে ইয়েগুলো রাষ্ট্রে রয়েছে। যদি কেউ অন্য কিছু মানে অন্য যা কিছু করে, আর কিন্তু বিএনপি যে এটাকে প্রশ্রয় দিচ্ছে না এটারই প্রমাণ আপনার কথা থেকে যে ইতিমধ্যে দুজনকে, শুধু সিরাজগঞ্জ জেলা থেকে দুজনকে বহিষ্কারের কথা বলা হয়েছে এবং 1,500-এর মতো হয়েছে। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে বিএনপির নেতৃত্বের বা বিএনপির দলগত দিক থেকে কিন্তু এদের এই কোন রকম প্রশ্রয় দেওয়া হচ্ছে না, এখন প্রশ্রয় দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এখন কথাটা হলো যে আমি যেটা আমাদের কর্নেল হক সাহেব বললেন, ডেফিনেটলি প্রফেসর ইউনূস ইজ এ স্পেশাল ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ ফর আওয়ার কান্ট্রি। এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো মানে কারো কোনো বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই, এটা আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত। এখন আমি যদিও আমি পুলিশ অফিসার হিসাবে রিটায়ার করেছি, বাট এখন তো রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াতে আই বিলং টু বিএনপি। তো সেই জন্য বিএনপির কিছু কথা আমি আপনাদেরকে ওইটাই বলতে চাই যে বিএনপিকে নিয়ে যে সমস্ত প্রোপাগান্ডা আগেও চলেছে, এখনো যেটা চলছে সেটা হলো যে বিএনপি এই যে চাঁদাবাজি দখলদারিত্বের সাথে জড়িত। এখন বাস্তবতাটা হলো যে এই দেশের 80% মানুষ এখন বিএনপির সাথে আইদার সমর্থক, আপনার অ্যাক্টিভিস্ট অথবা সাপোর্টার্স, এবং প্রত্যেকের সাথে কিছু না কিছু ইয়ে আছে, বিএনপির সম্পৃক্ততা আছে। আমাদের কথা হলো যে আজ পর্যন্ত চাঁদাবাজির অভিযোগ বা দখলদারিত্বের অভিযোগে যদি করেছে কিন্তু পার্সোনাল ইন্টারেস্টে, ও কিন্তু ওই চাঁদাবাজির টাকা বা ওই দখলদারিত্বের টাকাটা নিয়ে কিন্তু বিএনপির দলীয় ফান্ডে জমা দেয়নি। আপনি খেয়াল করে দেখবেন সবই হয়েছে সে তার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। আমাদের কথাটা হলো যে যে কাজটা ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত লায়াবিলিটি নিয়ে ক্রিমিনাল অফেন্স করেছে, সেটার বিষয়ে লফুল বা লিগ্যাল ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের। এবং রাষ্ট্র কিন্তু বিএনপি পরিচালনা এখন করছে না, রাষ্ট্র পরিচালনা করছে সরকার, এবং যেটা যাদের সাথে বিএনপির মানে কোনো রকম কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নাই। বরং বিএনপি সবসময় বলছে যে আমরা আপনাদেরকে সব ধরনের সহায়তা একটা রাজনৈতিক দল হিসেবে যতটুকু করা দরকার আমরা করবো এবং করে যাচ্ছেও। কিন্তু এখন আমি ব্যর্থতা বলবো না, যে বিভিন্ন কারণ থাকতে পারে, যেটা কর্নেল হক সাহেব বলেন যে আমাদের সামাজিক অবস্থাটা গত 17 বছরে এমন হয়ে গেছে, এটা ক্যান্সারের রূপ ধারণ করেছে, যার ফলে এটা খুব সহজে এটাকে ঠিক করা যাচ্ছে না। কিন্তু আমার ইয়েটা হলো যে যদি কোনো জবাবদিহিতা থাকে তো সেই জবাবদিহিতা প্রথম আসবে সরকারের, যে সরকার তারা পারছে না ব্যবস্থা, বিকজ অল দ্য গভর্নমেন্ট মেশিনারিজ আর স্টিল, এখন কোনো মেশিনারিজ কিন্তু অ্যাবলিশ হয়নি বা ইয়ে হয় নাই সরকারের। তো সেইটা না মানে তাদের যে অসফলতা, আমি ব্যর্থতা বলবো না, আমাদের যে জনগণের যে কাঙ্ক্ষিত মানে পৌঁছতে যে ওনাদের অসফলতা, সেই জন্য বিএনপিকে ঢালাভাবে দায়ী করা হচ্ছে। আমি আরেকটা কথা বলে শেষ করি যে এ পর্যন্ত যাদের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিএনপির যে নেতাই হোক, যে কর্মী হোক, আজ পর্যন্ত কি বিএনপির পক্ষ থেকে কখনো এই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কি কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিবাদ বা কোনো বক্তব্য বিএনপির পক্ষ থেকে করেছে? করেনি। তো সেই জন্য আমি আপনাদের মাধ্যমে, বিশেষ করে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে বলবো, সংশ্লিষ্ট সবাইকে এবং জনসাধারণ যাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে তাদেরকে বলা যে ভাই, যেহেতু 80% লোক এখন বিএনপির সাথে জড়িত, কাজে তারা যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে, সে চুরি করে, ডাকাতি করে, রেপ করে, মার্ডার করে, ইট ইজ ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। আপনি কেন খামাকে এটাকে বিএনপিকে দায় দিচ্ছেন? আর যদি বলেন তাহলে অসফলতা হতে পারে আমাদের পুলিশ। এখন পুলিশ যেটা আমাদের হক সাহেব বলেছে, শুধু পুলিশ না, অল দ্য গভর্নমেন্ট মেশিনারিজ, তারা সবাই এখন যে কোনো কারণেই তারা ওইভাবে ফাংশন করছে না। বাট এটাকে ফাংশনাল করার দায়িত্ব তো সরকারের, বিএনপি না তো।
এনিওয়ে আমি যদি আবার পাই বলবো, আমি আমার এতগুলো কথা ইয়েটা হলো যে শেষ কথা হলো যে আপনার দয়া করে বিএনপি দলটাকে আপনার ব্লেম করবেন না, বরঞ্চ আপনার সরকার কিভাবে কেন মানে কিভাবে কাজটা করলে তাদেরকে লফুল ব্যবস্থা নিয়ে দেশটাকে স্টেবল করতে পারে সেই লক্ষ্যে আপনারা কাজ করেন। অহেতুক আমাদেরকে এই দলটাকে আপনারা ওইভাবে দোষারোপ করবেন, বিকজ সেদিন তখন করবেন দোষারোপ যদি আমাদের কোনো অপরাধের আওতায় আনার কারণে আইনগতভাবে যদি কখনো বিএনপির পক্ষ থেকে বা বিএনপির কোনো নেতার পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ বলা হয় বা কোনো মানে এটা অবজেকশন দেওয়া হয়, তিনি যে বিএনপি তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। বিএনপি কিন্তু প্রশ্রয় দিচ্ছে না। জি, জনাব খান সাঈদ হাসান, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, কিন্তু আপনি একটি বিষয় বলবেন কিনা, আপনি নিজেই বলছিলেন যে প্রায় আপনার ভাষায় 80% মতো মানুষ তারা বিএনপির সাথে দিস ওয়ে অর দ্যাট ওয়ে জড়িত, আইদার দে আর অ্যাক্টিভিস্ট অর সাপোর্টার। এটি একটি বিষয়। অনেকেই ভাবছেন, মনে করছেন যে এই মুহূর্তে বা এই আগামীতে যখনই নির্বাচন হোক সামনের সময়তে, সেই সময়েও বিএনপির ক্ষমতায় আসার একটা সমূহ সম্ভাবনা। এইসব কারণে আপনার কাছে মনে হয় কিনা, আপনি বলছেন এখন সরকার বিএনপি চালাচ্ছে না, কিন্তু সরকারের যে মেশিনারিগুলো আছে সেখানে বিএনপির যারা স্থানীয় হোক, সেন্ট্রালি বিশেষ করে স্থানীয় পর্যায়ে এই ঘটনাগুলো ঘটছে, সেখানে এক ধরনের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয় কোনো কোনো ক্ষেত্রে। আপনার কাছে কিরকম মনে হয়? ইনফ্লুয়েন্সটা হতেই হবে। 80% মানুষ তো যেহেতু এখানে এখন যে কোনো কারণে বা আওয়ামী লীগের যে লোকগুলো ছিল তারাও তো এখন এখানে আছে। আমার কথা হলো ঠিক আছে ইনফ্লুয়েন্স হতে পারে, যতই ইনফ্লুয়েন্সিয়াল না, যদি ইনফ্লুয়েন্স হয় তাহলে হাউ উইল দে অ্যাক্ট, হাউ উইল দে মানে তাহলে তারা কাজটা কিভাবে নিউট্রালি অ্যাক্ট করবে? প্রবলেমের উপরে বেস করে আমাকে মেজার্সটা নিতে হবে। ঠিক আছে, 80% লোকের বিরুদ্ধে আমাকে লফুল অ্যাকশন নিতে হলে আমার মেশিনারিজকে যেভাবে সাজাতে হয় সেভাবে সাজাতে হবে, এবং সেভাবে সাজাতে যে যদি সরকার মনে করে যে এই দলটার কোনো সহযোগিতা সমর্থন লাগবে, উই আর রেডি। আমি যতটুকু জানি দল তো রেডি হয়ে আছে। আচ্ছা, কিন্তু আপনার তো প্রবলেমের উপর বেস করে তো আপনাকে সলিউশন বা অ্যাড্রেসিং এ যেতে হবে। আমি সেই কথা বলছি যে সরকারকে আপনার আর একটু বেশি অ্যাক্টিভেটেড হওয়ার জন্য বা আর একটু বেশি করার জন্য, যেহেতু আপনার ইনফ্লুয়েন্সাররা বেশ পাওয়ারফুল, তাদেরকে নিউট্রালাইজ করতে বা তাদেরকে অ্যাড্রেস করতে যা করতে আপনারা করেন, কিন্তু খামাখা ওভারঅল দলটাকে কেন দোষ দেওয়া হচ্ছে? যেখানে দলের পক্ষ থেকে আমি আবারও আসবো এবং সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আবারও আসবো এবং তখন হয়তো আপনার কাছে জানতে চাইবো যে পুলিশের মনোবল ফেরানোর জন্য আসলে কি ভূমিকা নেওয়া যেতে পারে, কিংবা গভর্নমেন্টের যে অর্গানগুলো আপনি বলছিলেন যে ফাংশন করছে না সেভাবে, সেটিকে কিভাবে আরো মোর ফাংশনালাইজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি আলাপ করব, আপনার কাছে আসবো। তার আগে আমি একটু শুনে আসি ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আপনি শুনছিলেন যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, যে সংঘাত, সংঘর্ষ এবং চাঁদাবাজির যে ঘটনা, এবং কেউ কেউ বলছে কেবলমাত্র হয়তো মানুষের চেহারা পাল্টেছে কিন্তু যে কার্যক্রম সেটি সেই অর্থে পাল্টায়নি, এরকম অভিযোগও কারো কারো কাছ থেকে আসছে। আপনার কাছে শুনবো। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ, এবং আমার পাশে বসা আছেন খুব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কর্নেল আব্দুল হক সাহেব, আপনাকেও সালাম, এবং আমাদের টেলিভিশনে জুমে যিনি আছেন সাবেক ডিআইজি সাহেব, আপনাকেও আসসালামু আলাইকুম, এবং দর্শক আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আপনি যেটা প্রশ্নটা করলেন অনেক অনেক বড় ক্যানভাসের মধ্যে কিন্তু পড়ে যায় এটা। একটা হচ্ছে যে আমি কর্নেল হক সাহেবের কথায় প্রথম থেকে আসি, যে কোনো একটা এটা তো একটা বিপ্লব হয়েছে 5ই আগস্টে, গণঅভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, সেটাতে মানে যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছিল যে 10 থেকে 15 লক্ষ লোক এই যে আওয়ামী লীগ ফল করলে মারা যাবে, তোফায়েল সাহেব বলেছিল আরও বেশি 30 লক্ষ লোক, কিন্তু একটি লোক মারা যায়নি। তো আসলে এরা কিন্তু পরের দিকে বিএনপির মধ্যে এরা ঢুকে গেছে অনেকেই। আমাদের ডিএজি সাহেব যদি 80% বলছেন, 80% এই হিসাবে হতে পারে। যদি আমি কিন্তু নির্মোহভাবে কথা বলবো, যে আমি সাবেক জিয়া পরিষদের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ছিলাম, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বহু বছর, কিন্তু আমাকে নির্মোহভাবে কথা বলতে হবে। অবশ্যই আমি এখন মানে অরাজনৈতিক হয়ে গেছি। তো এখন একটি লোক মারা যায়নি। এইবার আমি একটা যদি রেফারেন্স দিই, নারায়ণগঞ্জের যে গডফাদার ছিল শামীম ওসমান, তার যে ক্যাডার বাহিনীর, আমার দেশ নারায়ণগঞ্জ, তা বহু ক্যাডার কিন্তু বিএনপিতে ঢুকে এই যে চাঁদাবাজি, সন্ত্রাসী করছে, এগুলো তো বিএনপির নামেই যাচ্ছে। কিন্তু এদেরকে তো কেন ঢুকতে দিলেন আপনি? এদের তো ঢুকতে দেওয়া উচিত হয়নি। এরা চিহ্নিত,
চিহ্নিত সন্ত্রাসী ছিল নারায়ণগঞ্জের, এরা সবাই এখন বিএনপির ভিতরে ঢুকে তারা বিএনপি নাম নিয়ে, এই জন্য বিএনপির তো বদনাম হচ্ছে। বিএনপি তারেক এড়াতে পারে না, এড়াতে পারবে না। তার কারণ আপনি চিন্তা করেন, বালুর ট্রাক দিয়ে যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে বাড়ির যে বন্ধ করে রেখেছেন ওনার ইটা বাসার সামনে, সেই বালুর ট্রাকের যে বন্ধ করার যে নেতৃত্ব দিয়েছিল শ্রমিক লীগের একটি নেতা, সে এখন শ্রমিক দলে যোগদান করেছে। তো এরকম যদি করে তাহলে তো বিএনপির বদনাম হবে। তারপরে আপনি দেখেন ইরানের বিপ্লবের পরে, তারপরে যে সিরিয়াতে আমরা কদিন আগে দেখলাম, তারপরে ফরাসি বিপ্লবের পরে কিন্তু দেখা যায় যে এদেরকে সবগুলিকে স্লটারিং করা হয়, ইরানের বিপ্লব ক্রুসিফাই করা হয়। এবং সিরিয়াতে কি হলো, বাশার আল আসাদের পতনের 2 মাসের মধ্যে সব স্লটার হয়ে গেছে, সবাইকে হত্যা করা হচ্ছে। আমরা তো কিছুই করিনি, আমরা তাদের রেখে দিয়েছি। এত বড় বিপ্লবের পরে এই একটা ফ্যাসিস্ট রেজিম এতগুলি মানুষকে হত্যা করলো গুলি করে, এত মানুষ এখনো বিছানায় গুলি খাওয়া অবস্থায় রয়েছে। আমি বলি যে 4 তারিখ মানে অগাস্ট মাসের 4 তারিখ, 5 তারিখে তো আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। 4 তারিখে আমি দেখি বাড্ডাতে একটা হসপিটাল, সারাদিন আমি গুলিবিদ্ধ ছাত্রদের সেই গুলি বের করে জাস্ট যতটুকু তাদের সেবা দেওয়া সম্ভব, রক্তে আমার সারা শরীর ভিজে গিয়েছিল, তাদেরকে আমরা বড় হাসপাতালে পরে জাস্ট ব্লাডটা বন্ধ করে পাঠিয়ে দিয়েছি। তো আমি দেখেছি মানুষের যে করুণ একটা অবস্থা। তো সেই অবস্থাকে কিন্তু এখন আমাদের অনেক রাজনীতিবিদ কিন্তু ধারণ করছে না। বিএনপির কথা যদি বলি, তাদের যে সংস্কারের 31 দফা দিয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধের 30 লাখের কথা বলা হলো, কিন্তু এই যে আমার এতগুলো ভাই মারা গেল, ছেলে মারা গেল, ছাত্র জনতাগুলো তাদের কিন্তু শাহাদাতের কোনো উল্লেখ সেখানে নাই, সেটা উল্লেখ করা উচিত ছিল। তো এর জন্য আসলে বিএনপি এই দায়িত্ব মানে অস্বীকার করতে পারবে না। তারেক রহমান সাহেব অনেক বহিষ্কার করেছে, এবং বহিষ্কার করে লেটেস্ট একটা বক্তব্য শুনলাম যে এদের আমি আর ওন করবো না, এদের ডিজোন করছি। তো এই যে চারিদিকে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেম্পো স্ট্যান্ডবাজি থেকে শুরু করে সব ক্ষেত্রে যেভাবে চাঁদাবাজি চলছে, যেভাবে মানে একটা খারাপ অবস্থা সৃষ্টি করেছে, সেটা তো অনাকাঙ্ক্ষিত ছিল। এটার দায়িত্ব বিএনপি মানে অস্বীকার করতে পারবে না। আমরা যে কর্নেল হক সাহেব যেটা বলেছেন যে আল্লাহর একটা দান যে আমরা একজন ইউনূস সাহেবের মতো একজন সারা বিশ্বে বরেণ্য একজন আমরা মানুষকে আমরা সরকার প্রধান হিসেবে পেয়েছি, কিন্তু তার উপদেষ্টা পরিষদেও কিছু দুর্বল লোক আছে, কিছু মানে ভালো মানে কার্যকর লোক নেই, কিছু 2-1জন, এদেরকে সরানো উচিত ছিল। কারণ 5 তারিখে আমরা বিপ্লব সম্পন্ন হয়েছে, 8 তারিখে উনি এসেছেন। অনেক উপদেষ্টা যে ঢুকে মানে শপথ দিয়েছেন, অনেকে হয়তো উনি চিনেনও না। তো আসলে যারা ছিল তারা এই উপদেষ্টা পরিষদ তৈরি করে উনি 8 তারিখে শপথ দিয়েছেন। এখন ওনাকে যেটা করতে হবে, দক্ষ, বিশেষ করে পররাষ্ট্র দপ্তর মানে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, 3 জায়গায় খুব একজন দক্ষ উপদেষ্টাকে নিয়োগ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এই যে সন্ত্রাস চলছে, বিভিন্ন মানে কিভাবে আধিপত্য বিস্তার করা যায়, সেই জন্য যে একটা সব জেলাতেই এখন যে আমার 2500 থানাতে আমি শুনেছি যে মানে 3টা গ্রুপ হয়েছে বিএনপির মধ্যে, 3টা গ্রুপ আধিপত্য বিস্তারের জন্য প্রতিদিনই ওখানে সংঘর্ষ চলছে, বোমাবাজি চলছে, গুলি চলছে, মানে একটা খুবই খারাপ অবস্থা ধারণ করেছে। তো এগুলোর দায়িত্ব তো বিএনপি নিতে পারবে না। এখন আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যেভাবে ঢুকে যাচ্ছে, তো 80% কেন 100%ই বলা যাবে তাদেরকে, ডিআইজি সাহেব বলেন 80% কেন আমি 100% বলে অসুবিধা কি? কারণ অন্যান্য দল যদি আমি বাজি দিই, যদি আমি জাস্ট কথার কথা বলি আর কি। তো এখন আমাদেরকে এই যে এদেরকে ঢুকতে দেওয়ার মাধ্যমে কিন্তু এরা, এবং বিএনপির হাইকমান্ড কিন্তু এখন আমি দেখছি যে এরা অনেক বৈপরীত্য এদের মধ্যে কাজ করছে, একজন এক রকম কথা বলছে। আর নির্বাচনের জন্য এত পাগল হওয়ার তো কিছু নেই। নির্বাচন তো গত বছর 7ই জানুয়ারিতে একটা হয়ে গেছে, আবার 5 বছর পর নির্বাচন হবে। এখন যদি নির্বাচন হয় তাহলে হবে সেটা হানা ভোটের নির্বাচন, ইউনূস সাহেবকে চাই কি চাই না সেটা নির্বাচন হবে। নির্বাচন সব তো লাগবেই দেশে, নির্বাচন নিয়ে এত লাফালাফির কোনো দরকার নেই।
আগে সংস্কার করতে হবে, তারপরে হাসিনা সহ তাদের সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে এবং বিচার রায় কার্যকর করতে হবে। প্রক্রিয়া তো অনেক মানে খুব শত্রুতা না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিছু 7 মাস 8 মাস হয়ে গেল, কিন্তু আমরা এমন কোনো কার্যকরী কিছু দেখছি না। এদের দ্রুত বিচারে আনতে হবে এবং এদের বিচার কার্যকর করার পর আমরা ইলেকশনের কথা ভাববো। আমরা বিচার কার্যকর হতে যদি আপনার 10 বছর নাকি ইলেকশন 10 বছর লাগবে কেন? শর্ট সামারি ট্রায়াল করে কর্নেল হক সাহেব ওনারা জানেন আর্মিতে কিভাবে এদেরকে, যেখানে 10 থেকে 15 লাখ মানুষ নিহত হবে, তাদের সাধারণ সম্পাদক বলেছিল, এদেরকে মানে শর্ট সামারি করতে হবে, সামারি কোর্ট সামারি ট্রায়াল মানে বিচার তাড়াহুড়া করে আবার সেটি আরেকটা অবিচারের ব্যাপার তৈরি হয়ে যায়। 150টি হত্যা মামলার আসামি খুনি হাসিনা, জাতিসংঘ যেখানে রিপোর্ট দিয়েছে, এটাই তো একটা বড় ব্যাপার যে জাতিসংঘের রিপোর্ট পাওয়া মানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিভাবে, হাসিনার সরাসরি নির্দেশে মানুষকে হত্যা করা হয়েছে। তো বিচার তো এত 10 বছর ধরে বিচার তো আমরা মেনে নিব না। বিচার তো তখন দেখা যাবে যে আরেকটি সরকার এসে এদেরকে ক্ষমা করে দিল, এই সংস্কার করলো না, যেমন লুটপাট চলছে। প্রতিশ্রুতি আছে, সংস্কার তো একটা অনগোয়িং প্রসেস বলা হয়। অনগোয়িং প্রসেস বলতে বলতে আমরা 53 বছর চালিয়ে দিলাম। এখন যেই সংস্কারগুলো দরকার, এই সংস্কার ছাড়া এই দেশ চলতে পারে না। এই দেশে এরকম না, সংস্কার করতে বিএনপিও বলছে ন্যূনতম সংস্কার তো করতে হবে। ন্যূন সংস্কার না, ভালো মতো সংস্কার করতে হবে। সংস্কার করে তারপর দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশের ইকোনমি বাড়াতে হবে। একটু শুনে আসি কর্নেল হক যেটি বলছিলেন, কেবলমাত্র আমরা বিএনপি বা রাজনৈতিক দলের কথা বলছি, তাদের সংঘাত সংঘর্ষ আধিপত্য বিস্তারের কথা বলছি। আমি আজকেই একটি খবরে পড়ছিলাম যে এক জায়গাতে বিয়ে বাড়ি, সেখানে বরকনের ভেতরে মানে বরপক্ষ এবং কনে পক্ষ তাদের মধ্যে এক ধরনের বাগ বিতণ্ডা, যেটি আমাদের দীর্ঘকাল থেকে দেখে আসি, যে গেট পাস ধরা বা গেট ধরা সেগুলো নিয়ে, এবং সেই গেট পাস ধরা এবং তাদের কাউকে নরম ভাত খেতে দেওয়া হয়েছে, নষ্ট ভাত খেতে দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে, এবং এটি করতে যে বরপক্ষকে আটকে রাখা হয়েছে এবং সেই বরপক্ষকে উদ্ধার করার জন্য ওই সংশ্লিষ্ট থানার ওসি সহ আরো পুলিশ ফোর্স গেছে, তাদেরকেও আটকে রাখা হয়েছে, পরে সেনাবাহিনী যেয়ে তাদেরকে উদ্ধার করেছে। এখন মানে সার্বিকভাবে পরিস্থিতিটাকে বোঝাবার জন্য বিষয়টি বললাম যে কেবলমাত্র আমরা রাজনৈতিক, এখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার নেই, কিন্তু মানুষ এই যে আধিপত্য বিস্তার বা বেপরোয়া হয়ে উঠছে সেটি কেন? অ্যাবসলিউটলি, আমি দেখে খুব আমি কনক্রিট আপনাকে আনসার দিচ্ছি, আশা করি দর্শক শ্রোতারাও বুঝতে চেষ্টা করবেন। প্রথমত সেই জবাব দেওয়ার আগে আমি আমার শ্রদ্ধেয় ডিআইজি খান সাইদ ভাইয়ের একটু দ্বিমত পোষণ করি ওনার সাথে, শ্রদ্ধার সাথে। ভাই বলছেন যে সরকার কেন এটা করে না, ওইটা করে না। রাজনৈতিক দল আপনি যদি বলেন, আপনার কথাতেই বলেন যে 80% লোক হলো আপনার বাংলাদেশে, অর্থাৎ 100 জনের মধ্যে 80 জন আপনার, আপনি যেটা বলবেন সেটাই শুনবে। দলীয় আনুগত্য তো আছে কিনা বলেন আপনি, কিন্তু সেটা তো কাজে আসছে না। এই দলীয় আনুগত্য তো আছে, আপনি অস্বীকার করতে পারেন না। একটা রাজনৈতিক দল হিসেবে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এই দুটি তখন বড় রাজনৈতিক দল। আপনারা আপনাদের দলকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে ক্ষমতা এসে আপনি কিভাবে দেশ কন্ট্রোল করবেন? হাউ ডোন্ট ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি? এই রুগ্ন একটা মানুষকে বাঁচানোর জন্য আপনি কি অ্যাভয়েড করতে পারেন? একজন সেবা শুশ্রূষাকারী হিসেবে আপনি তো স্টেক হোল্ডার, আপনি পুলিশের বলছেন, আপনি তো জানেন পুলিশ দুর্বল। আপনি আবার আর্মি যখন কাজ করতে আসে, আর্মির বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে সমানে আপনার উস্কানি দিয়ে বিভিন্ন লোকেরা আর্মিকে কাজ করতে দিচ্ছে না, যাতে সেনাবাহিনীর মোরাল ডাউন হয়ে যায়। আপনি দেখছেন এই গত কয়েকদিনের যে সিচুয়েশন, আপনারা গত 3-4 সপ্তাহের সিচুয়েশন, কিভাবে যে আর্মি দেশে 5ই আগস্টে বিপরীতমুখী হয়ে দাঁড়ালো, তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো সেনাপ্রধান থেকে শুরু করে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। আমিও বাদ যাইনি সেটা থেকে, হ্যাঁ আমি বাদ যাইনি সেখান থেকে। আমাকেও নানা ধরনের, আমার জীবনে আমি মিথ্যা কথা বলি না, আমি 1 পয়সা হারাম খাই না আমার জীবনে, আমার সাথে কোনো সংসব নাই কোনো সন্ত্রাসীর, আমাকে পর্যন্ত তারা চরিত্র হনন করছে। কেন? সে আমি রাওয়ার চেয়ারম্যান হয়েছি, রাওয়ার চেয়ারম্যান হলে অবভিয়াসলি আমাকে সেনাপ্রধানের সাথে রিলেশন রাখতে হবে আমার অফিসারদের ওয়েলফেয়ার করার জন্য। কেন? উনি ছাড়া তো আমি ওয়েলফেয়ার করতে পারবো না। যতটুকু প্রয়োজন ততটুকু আমি তার সাথে রিলেশন রাখছি, কিন্তু তার সাথে কেন আমার সুসম্পর্ক সেটা নিয়েও সেখানে কঠিন সমালোচনা আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। আপনি যদি সেই মন্তব্যগুলো অনেক নারীদেরকে লাগিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে, অনেক দুষ্ট প্রকৃতির সন্ত্রাসীদেরকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, ইন্ডিয়ান সেই আইটি এক্সপার্টটা আমার বিরুদ্ধে মন্তব্য করছে। আজকে এই প্রোগ্রামের পরে আপনি লক্ষ্য করবেন আমার কথার এই বিরুদ্ধে দেখেন কতগুলো মন্তব্য চলে আসে। এখন আসুন, আপনি যে কথাটা বললেন বিয়ের বাড়িতে, আমি শুরুতেই বলেছি
16টা বছর আপনাকে যদি একটা পাগলের সাথে রাখা হয়, মনে করেন আমরা 3 জন ইনক্লুডিং আমাদের সাইদ ভাই, এই 4 জন যদি এই পাগল 20-25 জনের সাথে থাকি, আমাদের কি মাথা ঠিক থাকবে? সাইকোপ্যাথ হাসিনার 14 গোষ্ঠীর সাথে আমরা 16 বছর উঠা বসা করেছি, মার খেয়েছি, হয়েছি। ডাক্তার ভাই ভালো করে বলতে পারবেন, সাইকোলজিক্যালি হোল নেশন হ্যাজ বিকাম সাইকোপ্যাথ। 1% হলেও কেউ না কেউ হয়েছে। এখানে ক্যামেরাম্যানও হয়ে গেছে, দেখবেন তার ধৈর্য শক্তি কমে গেছে। আপনি একটা রাস্তার ফুটপাতের দোকানদারও সেই ইটা নাই। এই যে হয়ে গেছে, এই জিনিসটা থেকে আপনি ওই বিয়ে বাড়ির ঘটনাটা আপনি দেখুন, নৈতিক মূল্যবোধ কত নিচে নামিয়ে নিয়েছে হাসিনা আমাদের দেশের। প্রত্যেকটা আওয়ামী লীগের, সে কুত্তা লীগ থেকে শুরু করে সিংহ লীগ পর্যন্ত প্রত্যেকটা লোক, মানুষে বলতে এটা আওয়ামী লীগ না, মানুষটা আওয়ামী লীগ কোথায় চলে গেছে। তার মানে ওই দলটার সাথে লেসপেন্সার যারা আছে তারা সহ কাউকে বাংলাদেশের ভালো মানুষরা মানুষ বলে গণ্য করে না। কেননা এমন কোনো আকাম নাই, কুকাম নাই, এমন কোনো অপরাধ নেই পৃথিবীতে যে অপরাধগুলো এই ফেসিস্টদের সাথে দ্বারা হয়নি। এখন সেই ফেসিস্টদেরকে আপনি পকেটে নিয়ে নিছেন, তাহলে আপনার 80% হইল কেমনে? 80% হইল কেমনে? আপনি যদি সাইদ ভাই যদি বলেন যে 80%, তাহলে আপনার 80% হইল কেমনে? আর বাকি স্টেক হোল্ডার না হয় জামাত টামাত ওরাও তো আছে, মৌলবী বা আমাদের যে ইসলামপন্থী দল আছে, সব মিলায় 20%, তাই না? তাহলে আপনাদের 80% আওয়ামী লীগ গেল কোথায়? আওয়ামী লীগ গেল কোথায়? তাহলে আপনাদের দলে আমি কিন্তু আপনাকে আক্রমণ করছি না সাইদ ভাই, আপনার ক্যালকুলেশনই বলছি, আপনার স্টেটমেন্টকে আমি সাপোর্ট করছি। তার মানে 2500-এর উদাহরণ দিলেন, আমি কেরানীগঞ্জের উদাহরণ দেই। কেরানীগঞ্জেতে অল টেরোরিস্ট আর ইন দ্য পকেট অফ সকল লিডারদের পকেটে এখন, এবং বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সেই লিডার কারা? যে লিডাররা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই দেশের, কনভিক্টেড আসামি। তারা আজকে প্রকাশ্যে দিবালোকে তাদের বাসায় এসে 8টা থেকে 9টা ড্রেজার থেকে ড্রেজারের পার কিউবিক ফিট বালি থেকে তারা 2 টাকা করে চাঁদা আদায় করে। বাজারে বলেন, ঘাটে বলেন, আপনি বিদেশ থেকে আসছেন, আপনি যদি চাঁদা না দেন, ওই আওয়ামী লীগ যারা হত্যা করছে তাদেরকে আপনি পকেটে রেখেছেন, কিন্তু ওই মামলাটা দিচ্ছেন ওই একজন নিরীহ পাবলিকের কাছ থেকে যদি টাকা না দেয়। এটা কি হতে পারে? ডিআইজি ভাই আপনি খবর নিয়ে দেখেন, হাসান ভাই, আপনি যে দল করেন সেই দলের আমিও একজন অত্যন্ত বড় স্টেক হোল্ডার। আমি এমন এক সময় সেই দলে যোগদান করেছি যখন কোনো পলিটিশিয়ান রাস্তায় নামতে ভয় পেয়েছে। এটা দেখেছেন আপনারা, সাহস নিয়ে জিয়াউর রহমানের উই রিভোল্টের সেই কথাটা এখনো আমার মনে আছে। আই ওন হিম। সেই দল কি করে গেছিলেন? উনি এই দল করে গেছিলেন। তারেক রহমানের সীমাবদ্ধতা হলো অনেক হাজার হাজার মাইল দূরে, ওনাকে যেটা ফিড দেওয়া হয় ওইটাই উনি বুঝেন। উনি যদি আজকে দেশে থাকতেন হয়তো এরকম হতো না। ম্যাডাম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন তাহলে এই জিনিসটা হতো না। এই যে অবস্থায় প্রত্যেকটা রাজনীতিবিদ যারা চোর ডাকাত ছিল তাদেরকে বহিষ্কার করা উচিত। কেন আমি বার্ডেন নিব কেন? আমার যদি দল জিয়াউর রহমানের দল হয়, যে জিয়াউর রহমান একটা ভাঙা সুটকেস নিয়ে তার একটা প্যান্ট, আমি একটা উদাহরণ দিই, আপনি আমাদের মিলিটারিতে অনুষ্ঠান হয়, ওই দিন আমাদের এক অফিসার জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ অনেক বড় রাজনীতিবিদ অ্যাজ ওয়েল, উনি বললেন যে জিয়াউর রহমান এমন অনেস্ট ছিলেন। আমাদের আর্মিতে কিন্তু বিভিন্ন পার্টি হয়, জলিগুড ফেলো হয়। জলিগুড ফেলোতে আপনি যদি প্রধান অতিথি হন, আপনাকে আকাশের উপর ছুড়ে দেবে, আবার ধরে ফেলে, এটা একটা খুব সুন্দর ব্যান্ডের সাথে তালে তালে। তো জিয়াউর রহমান মিলিটারি অফিসার, হি কেম ইন, তাকে যখন জলিউড খেলো হলো, উনি এমন প্যান্ট একটা পরেছিলেন অনেক পুরনো, সরি টু সে, আমি কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব এবং সততা কোন লেভেলে, হঠাৎ করে তার প্যান্টটা সুতা ছিঁড়ে গেল, সাথে সাথে তাকে রুমে নিয়ে আরেকজনের প্যান্ট এনে দেওয়া হলো। দ্যাট ওয়াজ জিয়াউর রহমান। সেই সততার জিয়াউর রহমানের দলে আজকে কেন এত চোর বাটপার চান্স পাবে? হোক না, আমাকে যদি 1000, 2000 নয়, 1500 নয়, 15 লক্ষ যদি বের করে দিতে হয়, আমার 80%-এর লোক থেকে 15 লক্ষ বের হইলে কোনো অসুবিধা নাই। এই দল থেকে যদি আমি 1000 লিডার যারা চোর বাটপার তাদেরকে বহিষ্কার করি, দলের কি লিডার অভাব আছে? নতুন আপনি এই পিনাকি ভট্টাচার্যের এটা শুনে দেখেন, এক একজনে ইলেকশনের আগে যার স্যান্ডেল ছিল না, 1 বছরের মাথায় সে 1000 কোটি টাকা, 20টা, 30টা, 40টা, 100টা, 200টা বাড়ি, ফ্ল্যাট, বিদেশে বাড়ি, সেকেন্ড হোম, বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া, ওইখানে ব্যারিস্টারি পড়ানো, কি পরিমাণ খরচ কোত্থেকে পাইলেন আপনি? ফকির নিচ্ছিলেন আগে, এখন কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন? এগুলো কি বিএনপির উচ্চ পর্যায়ে যারা আছেন নীতি নির্ধারণী তারা টেক কেয়ার করবেন না? তাদের কি নেতার অভাব হয়েছে?
বাংলাদেশে কি নেতার অভাব আছে? ইয়াং জেনারেশন শুড কাম। তারেক রহমান যেভাবে চলে আসছেন সামনে, তারেক রহমান শুড ব্রিং অল নিউ লিডার্স, ফ্রেশ লিডার্স, যাদের শরীরে কোনো দাগ নাই, যাদের কোনো কলঙ্ক নাই, এই ধরনের অসংখ্য সৎ ডেডিকেটেড দেশপ্রেমিক ইমানদার। আরেকটা জিনিস বলে নেই, আমরা মুসলমান বাংলাদেশে 93% মুসলমান। পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা যতটুকু ধর্মপ্রাণ, আপনি বলতে পারবেন আমরা বাংলাদেশের মুসলমানরা সেইভাবে ধর্ম অনুসরণ করি? আমাদের ধর্ম কি শিখিয়েছে? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা হারাম। আমাদের ধর্ম কি শিখেছে? আপনাকে প্রতারণা করতে পারবো না। আপনাকে কি শিখেছে ধর্ম? আপনি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করতে পারবেন না। আপনাকে ধর্ম কি শিখেছে? পরকে শ্রদ্ধা করতে হবে, বড়দেরকে শ্রদ্ধাবোধ থাকতে হবে। আপনার একদিনের বড় হলে তাকে সালাম দিয়ে শ্রদ্ধা দেখাতে হবে। আমাদের ধর্ম কি শিখিয়েছে? কখনো হারাম উপার্জন করা যাবে না। আমাদের ধর্ম কি শিখেছে? আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, তাহলে জীবন কঠিন শাস্তিতে যেতে হবে আমাদের। আমরা কি সেটা অনুসরণ করছি? আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে এই মূল্যবোধ তাদের দলীয় কর্মীদেরকে শিখাচ্ছে? তাদেরকে কি তৈরি করার জন্য, মোটিভেশন করার জন্য তাদের কোনো সভা সমাবেশ হচ্ছে কি কনসার্ট? যে কনসার্টে উন্মাদনা শিক্ষা দেয়, মানুষকে চরিত্রহীন হওয়ার শিক্ষা দেয়, ছেলে মেয়েরা নাচানাচি উদ্দাম নৃত্যের মাধ্যমে তাদের পারস্পরিক জীবনের সে মূল্যবোধটা নষ্ট হয়ে যায়। আপনি যে কথাই বলেন না কেন, আমার কথা যদি চ্যালেঞ্জ করতে চাই করতে পারেন। এই যে আমরা পলিটিক্যাল পার্টি অ্যাভয়েড করছি রেসপন্সিবিলিটি না নেওয়ার জন্য, তার রেসপন্সিবিলিটিটা নিবে কে? আপনি যেখানে সেনাবাহিনীকেও কাজ করতে দিচ্ছেন, আজকে যদি বাংলাদেশ সেনাবাহিনী উইথড্র করে, আজকে আপনি দেখেন এই দেশে একদিন এখান থেকে আপনি বের হতে পারবেন না। এই কৃতজ্ঞতা বোধটা আমাদের নাই। সেনাবাহিনীর সৈনিকরা ঈদের দিন সারা দিন ডিউটি করেছে, আমরা এনজয় করেছি। তারা যদি ডিউটি না করতো তাহলে কি এই অসুস্থ পুলিশ বাহিনীকে দিয়ে কি এটা কি সহজ হতো না? কিন্তু আমরা এত কৃতজ্ঞ, আমরা সেনাবাহিনীকে ডিফেন্ড করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। অথচ এই দেশ যারা লুটপাট করেছে পলিটিশিয়ানরা, সেই পলিটিশিয়ানদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। এই দেশ যারা লুটপাট করেছে আমলা শ্রেণী, হাজার হাজার আমলা দেশ বিক্রি করে দিয়েছে, ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে, এটা কি মিলিটারি অফিসাররা করেছে? কখনো করেনি। মিলিটারি অফিসাররা করেনি, করেছে আমলারা। যখন মন্ত্রী পরিষদের সভা হয়, পিছনে লাইন ধরে তো আমলারা বসে থাকে, সেখানে কোনো জেনারেল বসে থাকেনি। এখন আর্মিতে যে হয় নাই সেটা না, সেটা কারা? মূল আর্মি অর্গানাইজেশনে কেউ এফেক্টেড হয় নাই, হয়েছে কারা? ডিজিএফআই কি অর্গানাইজেশন? আর্মির অর্গানাইজেশন। এটা 3 বাহিনী, পুলিশ সব মিলে একটা যৌথ অর্গানাইজেশন, সরাসরি প্রধানমন্ত্রীর অধীনস্থ। সে সেনাবাহিনীর ধারে কাছেও নাই, সেনাবাহিনীর সাথে কোনো সম্পর্ক নাই। এনএসআই ও নিশান বাহিনীর নিয়ন্ত্রণে নয়, এসএসএফ সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এসএসএফ নিয়ন্ত্রণে নাই, র্যাব সরাসরি পুলিশের আন্ডারে। একজন বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্ট মানের এক পুলিশ অফিসার, সেটা বেনজির। সেই বেনজিরও এই র্যাবের ছিল। তো তার আন্ডার কি হইতে পারে আপনি বলেন? সে আন্ডারে গিয়ে কিছু অফিসার নষ্ট হয়ে গেছে, চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে। আপনি কেন মূল আর্মিকে? ডিজিডিপি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে কেনা বেচা হয়েছে সব ওই জেনারেল কি ওই তারেক সিদ্দিকী, তার 14 গোষ্ঠী। অথচ একসময় উনি খুব ভালো অফিসার ছিলেন। এই লোকটা যে সামরিক বাহিনীকে কিভাবে ধ্বংস করেছে, সে সামরিক বাহিনীকে ক্যান্সারে পরিণত করেছে। প্যারালাল কমান্ড চলতো, যে অফিসার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্য না, সেই অফিসারকে তারেক সিদ্দিকী হত্যাকাণ্ড ঘটানোর ফলে অবৈধ যেগুলো খুন করার জন্য তাকে মেজর জেনারেল পর্যন্ত বানিয়েছে। সেটা তো জিয়াউল হক, আপনি দেখছেন জিয়াউল হাসান। হু প্রমোটেড হিম? ইজ ইট দ্য চিফ অফ আর্মি স্টাফ? নো। আপনি জিজ্ঞেস করেন, আপনি সাক্ষাৎকার নেন যদি পারেন, যারা সেনাপ্রধান ছিলেন তাদের ক্ষমতাটাকে প্রয়োগ করার কোনো সুযোগ দেয়নি তারেক সিদ্দিকী। তার এবং তার হাসিনার বোন, তার 14 গোষ্ঠী এই দেশটাকে লুটপাট করে হাজার হাজার করে টিউলিপের কি বের হয়েছে দেখেন। যেমন কোনো ব্যক্তি নাই আওয়ামী লীগের যে বলতে পারবে আমি সৎ। যদি সৎ হয় সে কখনো আওয়ামী লীগ করতে পারে না। সুতরাং আমি পরিশেষে বলতে চাই ভাই, যে যত কথাই বলি, এদেশের মানুষের নৈতিক চরিত্র যতক্ষণ পর্যন্ত আপনি তুলে না ধরতে পারেন, নৈতিক চরিত্রকে শক্তিশালী করতে না পারেন, মোটিভেশন যদি না হয়, তাহলে এই পরিস্থিতির সম্ভব নয়। জনাব খান সাইদ হাসান, আপনার কাছে শুনবো যে বিষয়টি এসেছে মূলত যে কেন্দ্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন আজকে যখন আমরা কথা বলছি তখনও রংপুরে সাবেক এমপি সহ 8 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে তাদেরকে। কিন্তু তারপরেও এর ফল খুব একটা পাওয়া যাচ্ছে না, সেটি একটি বিষয়। আপনার কাছে আমি আগে একটি প্রশ্ন করেছিলাম যে কিভাবে ফাংশন করার ব্যাপারে
পদক্ষেপ নেওয়া যায় অর্গানগুলো যেটি আপনি বলছিলেন সেই বিষয়টিও একটু আলাপ করবেন, এবং কর্নেল হকও বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন। সার্বিকভাবে আপনার আলোচনা শুনবো। একটা জিনিস আপনাকে যোগ করতে চাই, সাইদ ভাইয়ের কাছ থেকে এই উত্তরটা আপনি বহিষ্কার করলেন। বহিষ্কার করলে যদি তাকে আবার পার্টি অফিসে দেখা যায়, পার্টি অফিসেই সেখানে বসে থাকে, কে বহিষ্কারের কি? জি, আমি শুনে আসি। জি, জনাব খান সাইদ হাসান। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের কর্নেল হক এবং ডক্টর ইকবাল উভয় অত্যন্ত জ্ঞানী এবং খুব মানুষ। আই ফিল ডিলাইটেড যে ওনাদের সামনে আমার কথাগুলো, আমার দলের কথাগুলো আমি অন্তত বলতে পারছি, যাতে করে ওনাদের মতো ব্যক্তিরা যদি আমি যে কথা বলছি এটা যদি অন্য জায়গায় রিফ্লেক্ট করে তাহলে আমার উপকার হবে, দেশের উপকার হবে। কেন আমি একটু, যেহেতু ডক্টর ইকবাল আগে বলেছেন, কর্নেল হক পরে বলেছেন, আমাকে একটু সময় দিবেন। আমি পয়েন্টগুলো টাচ করবো। আমি কোনো অ্যানালাইসিস করবো না, কারণ আমি অ্যানালাইসিস করার মতো অত যোগ্যতা আমি এখন অর্জন করিনি, আমার অভিজ্ঞতা এবং জ্ঞান অতটা না। এই যে আমাদের ইকবাল সাহেব বললেন যে কেন বিএনপিতে ঢুকতে দিচ্ছেন আপনি, বিএনপিকে আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না। যদি আপনি দেখবেন ইদানিং রিসেন্টলি আমাদের সিদ্ধান্ত হয়েছে নতুন সদস্য পদগুলো রিনিউ করার, নতুন সদস্য পদ নেওয়া না। আর নতুন সদস্য পদ নেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আমাদের দল থেকে চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঠিক করে দিয়েছেন, তাতে করে কোনো রকম অন্য লোকের ঢোকার সুযোগই নেই। এখন একটা লোকের নাম বলতে পারবেন না যাদেরকে আনুষ্ঠানিকভাবে বিএনপি তাদেরকে দলে নিয়েছে, সদস্য পদ দিয়েছে বা স্বীকৃতি দিয়েছে। এখন কোন ব্যক্তি বিশেষ, আমি আবারও সে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আমি যেতে চাচ্ছি, লাইবিলিটিতে যেতে চাচ্ছি। কোন ইন্ডিভিজুয়াল যদি তার চাঁদাবাজির স্বার্থে, দখলদারিত্বের স্বার্থে বালু ট্রাক দিয়ে আটকে দেওয়ার মতো কোনো শ্রমিককে বা কোনো বদমাইশকে যদি তার দলের মতো তার গ্রুপে নেয়, উই শুডন্ট সে যেটা বিএনপি তে নিয়েছে না, ও গ্রুপের মতো নিয়েছে ওর ক্রিমিনাল কাজ করার, মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার জন্য। তো সেরকম যদি হয়, আপনি বলেন তো এই 6-5 মাসের মধ্যে প্রায় মোর দেন 1700 নেতাকর্মীর বিরুদ্ধে যে মানে দলীয় ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে, এটা ইতিপূর্বে কখনো কোনো দল নিয়েছে কারোর বিরুদ্ধে, তাদের কর্মীদের বিরুদ্ধে নেয়নি। কাজেই এ থেকে প্রমাণ হয় বিএনপির সদিচ্ছাটা কত তীব্র, কত প্রখর। তো সেই জন্য আমি বলবো, আমি ডক্টর ইকবাল সাহেবকে বলবো, যদি এরকম কিছু আপনার কাছে আপনার দৃষ্টিতে আসে, আমাদের ফর্মালি আনুষ্ঠানিক মিডিয়া সেল আছে, বিএনপি মিডিয়া সেল আছে, আপনি জানাবেন বা কাউকে দিয়ে জানানোর চেষ্টা করবেন যে দিস ইজ গোয়িং অন। আর যদি সেটা মনে করেন যে না নাই, তাহলে নিশ্চয়ই আপনি একজন দেশের প্রমিনেন্ট একটা প্রথিতযশা একজন মানুষ হিসেবে আপনার সাথে নিশ্চয়ই বিএনপির কোনো না কোনো নেতার কারো না কারোর সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আপনি তাকে জানান যে ভাই এই বিষয় হচ্ছে, স্পেসিফিক্যালি জানান এবং দেখেন তারপরে ব্যবস্থা হয় কিনা। এটা ওই কোনো ব্যক্তির, কোনো বিএনপির কর্মীর বা নেতার ইন্ডিভিজুয়াল লাইবিলিটি, এটা বিএনপি লাইবিলিটি না। আপনি একটা লোককে বলতে পারবেন যে বিএনপি তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিয়েছে। আচ্ছা, তারপরে বলছেন নির্বাচনের জন্য পাগল হয়েছে কেন, এটা নিয়ে একটু বড় বেশি কথা বলতে হবে। কারণ ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি, আপনাকে এটার মধ্যে আসতে হবে। যদি মনে করেন যে না আমাদের অমুক ইজ ইনডিসপেন্সিবল ফর দ্য কান্ট্রি, আইন সংশোধন করেন, প্রেসিডেন্টকে অর্ডিন্যান্স করেন, লেট দেম কাম টু কন্টেস্ট, যে ওয়েদার দ্য পিপল রিকগনাইজেস তাদেরকে মনে করে কিনা দে আর ইনডিসপেন্সিবল, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচনটা হতে হবে। নির্বাচন হলে আমি যেটা বলছেন পুলিশ, আমি যেটা অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে আমি রিটায়ার্ড, এবং চাইলে আমার কিছু কলিগদের সাথে তো আমার এখনো যোগাযোগ আছে, যেমন আমাদের কর্নেল হকের আছে তার জুনিয়রদের সাথে, যারা এখন আর্মি চিফ থেকে শুরু করে অনেক আমার কিছু আছে, তারাও তারা চায় একটা স্টেবল কমান্ডার, আই মিন গভর্নমেন্ট। না হলে পরে ওরা তো ওইভাবেই করতে পারছে না, বিকজ তার পুলিশের আইন এবং প্র্যাকটিস দুটি হলেও তারা সবসময় আন্ডার কমান্ড কাজ করে। আইনও দেখবেন কোর্টের অধীনে, আপনি অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন ডিএম এর অধীনে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে, এভাবে থাকে। তো সেই জন্য ওরা যখন দেখে যে আমরা একটা কাজ করি, আমি পুলিশের কাজটা আমি যেটা বলি সবসময় যে এটা খুবই মানে কখনই আপনি কোনো পুলিশিং দিয়ে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন। আমরা 50-50 ধরি, বিকজ আমাদের পুলিশ অলওয়েজ ডিলস উইথ কমপ্লেনেন্ট অ্যান্ড দ্য অ্যাকিউজড। তো এই আপনি যদি ভালোভাবে কাজ করেন, আইদার কমপ্লেনেন্ট হ্যাপি হবে অথবা অ্যাকিউজড হ্যাপি হবে, আইদার অফ দ্য টু। সেই জন্য আমাদের সবসময় ক্রিটিসাইজ থাকেই। এখন যেটা হয়েছে, আমাদের পুলিশ অফিসাররা, ফিল্ডের পুলিশ অফিসাররা হার্ডলি বিলিভ করে যে তারা ইফ ইউ আর ক্রিটিসাইজ বাই এনি কর্নার, তাদেরকে কমান্ডাররা যে তাদেরকে ভেরিফাই করে ওয়েদার তারা কি গিলটি অর নট, এটা মানে কনফার্ম করে তাদেরকে যে শাস্তি দিবে, এরকম তারা ওই কনফিডেন্স তাদের নাই। বরং তারা মনে করে যে কিছু হলে পরে আমাদের একটা ভিক্টিমাইজ হতে হবে। সো ইটস বেটার, এটা সব পাবলিক সার্ভেন্টদের মধ্যেই, যে কাজ করে বিপদ হতে পারে, তার সাথে কাজ না করলে একটা দল যে একটা কাজ করে না, কিন্তু তার কোনো সমস্যা নেই, সমাধান হয় না। তো সেই জন্যই একটা ইলেকটেড স্টেবল গভর্নমেন্ট লাগবে। ফাইন, যদি কেউ ইনডিসপেন্সিবল হয়ে থাকে না, ইলেকশন কমিশন আইনটা সংশোধন করে অর্ডিন্যান্স সংশোধন করলেই হয়, যাতে তারা ইলেকশন কন্টেস্ট করুক। আচ্ছা, আর একটা জিনিস হলো যেটা একটা বলছেন যে সংস্কারের কথা বলছেন, আপনারা কেন মনে করছেন, আপনাদের দুজনের কাছে আমি একটা সাবমিশন, একটা অ্যাপিল, যে পোস্ট সাফারার দল হিসাবে বিএনপি
এই 17 বছরে, তারা যদি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পান, তাহলে আওয়ামী লীগ এবং তাদের ভোগান্তির জন্য যারা হয়েছে দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। বরঞ্চ আমরা ক্যান ক্লেম যে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের সাথে মোর টাইমস, আমি এক্সাক্ট কত টাইমস বললাম না, কিন্তু মোর টাইম সাফার এন্ড ভিকটিম হলো বিএনপি। আপনি কেন ভাবছেন যে বিএনপি আসলে পরে এই সমস্যাগুলো করবে, তাদেরকে দলে নিয়ে নিবে? আচ্ছা, এইটা একটা। আর একটা এবার এটা মোটামুটি আপনি জাস্ট আমার ক্লারিফিকেশন দিচ্ছি ভাই, এটা আমি কাউন্টার করছি না। আর আমাদের কর্নেল হক যেটা বললেন যে দলকে কন্ট্রোল না করতে পারলে ক্ষমতা এসে কন্ট্রোল করবেন কিভাবে? পারবো কেন? তখন আমার দলের যে দলীয় যে ইয়েটা আপনার যে মেজার্স, এটার সাথে আমার গভর্নমেন্ট মেশিনারিজ যুক্ত হবে, এটার সাথে আমার ল যুক্ত হবে, এটার সাথে অল স্টেট ফাংশন যুক্ত হবে, যেটা এখন বিএনপির নিয়ন্ত্রণে নাই, ওটা তখন বিএনপির নিয়ন্ত্রণে আসবে। তো সুতরাং দলীয় সদিচ্ছা এবং ওই মেশিনারি যখন একসাথে কাজ করবে তখন ভাই এটা আসবে। এটা ওইটা বোধ হয় আপনি বলার জন্য হয়তো বলে ফেলছেন, কিন্তু তখন আমাদের স্ট্রেংথ আরো বাড়বে। আরেকটা জিনিস হলো যে 80%-এর কথা যেটা হক সাহেবকে উনি বলতেছেন যে একটু ডিসাইড করে। ভাই দেখেন, আপনার আমার জানা নাই, আপনি যদি আমার থেকে আপনার কাছ থেকে পরে জেনে নেব, বিকজ আই হ্যাভ পার্সোনাল রিলেশন উইথ ইউ, যে আমি আমার কোনো দলের তরফ থেকে, দলের পক্ষ থেকে আওয়ার প্রেসিডেন্টের কোনো ক্রিটিসিজম বা কোনো কথা কিছু বলা হয়েছে কিনা আমার জানা নাই। এখন কোনো ইন্ডিভিজুয়াল যদি হক সাহেবের কোনো কারণে অ্যাক্টিভিটিস জেলাস হয়ে অথবা অন্য কোনো কারণে যদি সে করে এবং তার সাথে যদি সে যদি বিএনপির কোনো সদস্য বা অন্য কোনো পদধারী হয়ে থাকে, এটা যে বিএনপি করতেছে এটা ভাই প্লিজ মনে করবেন না, এটা এইভাবে আপনার প্লিজ ট্রিট করবেন। আরেকটা জিনিস হলো যে 80% বিএনপির কথা আমি কেন বলেছি, মোরালেস আমরা যেটা আগের যে ইলেকশন গুলো থেকে বা ভোট থেকে দেখেছি, যখন ফেয়ার পোল হয়েছে, মোরালেস 30 থেকে 35% বিএনপি সাপোর্টার, 30 থেকে 35% আওয়ামী লীগের সাপোর্টার, এন্ড 30% আপনার নিউট্রাল সাপোর্টার থাকে। যে নিউট্রাল সাপোর্টার যারা ছিল তারা এখন টোটালি ওই বিএনপি 35-এর সাথে চলে আসছে। তাহলে আপনি 65, আর আওয়ামী লীগের যে 30 থেকে 35 ছিল সবাই ক্রিমিনাল আওয়ামী লীগের না, এর মধ্যে 10 to 15 বা 20% আওয়ামী লীগের আছে যারা শুধু আওয়ামী লীগকে সমর্থন করেছে কিন্তু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না, বা কোনো তারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারিও না। আপনি দেখেন আওয়ামী লীগের বেনিফিশিয়ারি কত পার্সেন্ট, তো ওইটাও ধরেন যে আপনি 15 থেকে 20% যেটা নন ক্রিমিনাল বা বাংলা বিএল মানে বাংলাদেশ আওয়ামী লীগের মেম্বার বা ভোট দিত যারা নৌকা মার্কাতে, এরা যদি এখন আমাদের সাথে আসে চলে ফেরে, আমরা একটা জায়গায় মিটিং করতেছি তারা চেয়ার নিয়ে মানে হয়তো সামনে দর্শক হিসেবে বসে আছে, আমরা একটা জায়গায় র্যালি করতেছি সেখানে তারা সাথে জয়েন করলো, আপনি কেউ তাদেরকে ইয়ে করবেন। তবে যেটা ক্রিমিনাল যেগুলো বিএল বাংলাদেশ আওয়ামী লীগের যারা সদস্য, তারা দেয়ার আইদার অ্যাবসকন্ড অর আন্ডারগ্রাউন্ড অথবা নিষ্ক্রিয় হয়ে আছে। জামাত ইসলামের কথা বলতেছেন, ওটা আমরা ভবিষ্যতে কি হবে এখন কিছু জানি না, তবে আমরা যদি 78 সাল থেকে দেখি 8%-এর উপরে ওঠে নাই কখনো। তারা বলতেছে উঠবে, দেখা যাক রেজাল্ট দেখে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ। আর বাকি 5%, এই হিসাবে আমি 80% বিএনপি কে বলেছি। তবে আবারও আপনাদেরকে বলছি যে আমরা আমাদেরকে প্লিজ কারণ ইন্ডিভিজুয়াল ব্যক্তির লাইবিলিটির জন্য ওভারঅল যাতে দলের লাইবিলিটিস না হয়। জি, অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। জি, ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আমরা একেবারে শেষের দিকে। জি, আমি আপনার কন্ট্রোল রিমার্ক শুনবো একদম সংক্ষেপে। খান সাজ ভাইয়ের আমি একটা মানে কথার প্রসঙ্গে বলি, আমি কেন বলেছি যে বিএনপি যদি বা যে কোনো দল ক্ষমতা আসলে কিন্তু আওয়ামী লীগের বিচার খুব একটা হবে না, এরা দেখা অনেকে ছাড়া পেয়ে গেছে। কারণ আমি নির্দিষ্ট করে কারণ বলছি যে বিএনপি বলছে যে রাষ্ট্রপতি সাহেব যেমন আছে তেমনই থাকবে, সংবিধানে কোনো পরিবর্তন এখন ওনারা করবেন না, এবং ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই তারা নির্বাচন চাচ্ছে। এখনই যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের বিচার তারা কী করবে কি নির্বাচিত হয়ে একসঙ্গে নির্বাচন করলে, যেখানে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এত রক্ত দিলাম আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা এত রক্ত দিল, এত জীবন দিল, সেই দলকে নিয়ে নির্বাচন করতে চায়। এটার মতো আমি আর মানে দুঃখজনক ব্যবস্থা বুঝি না। আর আপনি দেখেন ঈদের নামাজে আমাদের ইউনূস সাহেব, আমি একটু সময় দিতে হবে, ইউনূস সাহেব নামাজ পড়তে গেছেন, সমস্ত মানুষ একটি কথাই বলছিল যে স্যার 5 বছর আপনাকে দেখতে চাই, 5 বছর দেখতে চাই, সবার কিন্তু একই কথা। আর নির্বাচনের কথা যদি আসে, কেন বলেছি এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার দরকার নেই, যে
পুলিশ তো এখনো সংগঠিত না, খুবই দুর্বল অবস্থায় আছে। আলোচনা চলবে আমার মনে হয়, আমলা, too early to say any comments। ডিসি, আমলা সবই আওয়ামী লীগ এভাবে সেট করে দিয়ে গেছে যে এই 3 টায়ারে সেট করেছে, এদেরকে সব চেঞ্জ করতে হবে, কারণ নিরপেক্ষ লোক ছাড়া একটা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ। কিছু যুক্ত করবেন 30 সেকেন্ড? 30 সেকেন্ডে শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল এখন বিএনপি এবং জামাত। আমি বিনীতভাবে তাদেরকে অনুরোধ করছি, যারা নীতি নির্ধারক তাদেরকে বলবো, আসন্ন ইলেকশনে আপনারা কোনো লুটেরাকে প্রশ্রয় দিবেন না, যারা হত্যাকারী তাদেরকে প্রশ্রয় দিবেন না, যাদের হাজার হাজার কোটি টাকা অবৈধ, যারা এখন আপনি যদি কেরানীগঞ্জে যান, একটা জায়গায় একটা পোস্টার লাগানোর জায়গা নাই, সব ভরে ফেলছে তাদের টাকা দিয়ে। এখন এই দল দুটোকে আমি, খান সাইদ ভাই উনি খুবই মানে শক্তিশালী একজন মানুষ দলের মধ্যে, আমি বলবো যদি সত্যিকার আপনারা দেশপ্রেমিক দল হন, তাহলে কোন চোরবাট্টা সে যত বড় নেতাই হোক না কেন তাদেরকে আপনারা দেবেন না। একইভাবে জামাতকে, এটি একমাত্র পথ, 300 আসনে যদি আমরা অন্তত পক্ষে 200 জন সৎ যোগ্য ইমানদার লোক বসাতে পারি, খান সাহেব ভাই একটি কথা বলতে চাই যে নমিনেশন বাণিজ্য যতদিন পর্যন্ত বন্ধ না হবে, সৎ যোগ্য লোক কখনোই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।